আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 10:36। আমি রাসেল আছি সাথে নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি একটা বিশেষ বিষয় নিয়ে। আমরা সবাই তো পার্কিং ইউজ করি, রাইট? আমাদের বাসায় যাদের যাদের পার্কিং আছে, বা আন্ডারগ্রাউন্ড পার্কিং হোক বা যাই হোক না কেন, সেই পার্কিংয়ে কখনো আপনার রাতের বেলায় যদি ইলেকট্রিসিটি না থাকে বা এমনিও কখনো গিয়ে কি কোনো সময় ভয় পেয়েছেন? কখনো মনে হয়েছে যে এই পার্কিংটি ঠিক আপনার জন্য নিরাপদ নয়? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোনো মানে কি বলবো, যে চোর ডাকাত এই সবের ভয়ের কথা বলছি না। তার চাইতেও বেশি কিছু, হয়তো একটা অবয়ব বা কোনো একটা কিছু আপনি দেখে ফেললেন। সেই পার্কিং, যেই পার্কিংটি আপনার পরিচিত, প্রতিদিন যেখানে আপনাকে আসতে হয় অন্তত 2 বার, সেই জায়গাটায় হঠাৎ করে যদি আপনার কাছে মনে হয় যে অনিরাপদ, তখন আপনি কি করবেন? এবং এইরকমই একটা ঘটনা আমরা আজকে শুনবো। এছাড়াও আরও বেশ কিছু ঘটনা শুনবো, যে ঘটনাগুলো একে একে আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন। এই জন্য যেটা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনুন, আমাদের সঙ্গে থাকুন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি কমেন্টে। অনেকেই বলছেন যে এত দেরি হলো কেন। আমরা আসলে চেষ্টাই করেছিলাম 10টার পরে শোটা শুরু করতে, সেই জন্যই দেরি যদি হয়ে থাকে তাহলে আমি সরি। আমাদের সাথে ভাই মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শুনছি, নামটা পড়তে পারলাম না। এখন নামগুলো একটু অন্যরকম ভাবে আসে, আমি খুবই অবাক হয়ে। আচ্ছা, মালদ্বীপ থেকে শুনছি, সিয়াম লিখেছেন, মালদ্বীপ থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমবি সাদিকুর বলছেন। আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা এই যে 2026 সালের যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, আমরা যে হচ্ছে 6 বছর পূর্ণ করব, সেই জায়গাটাতে আমরা একটা মাইলস্টোন নিয়ে পৌঁছাতে চাই। এবং সেটা হচ্ছে যে আমরা চাই যে ভূত.com-এ তখন সাবস্ক্রাইবারের সংখ্যা হবে 2 মিলিয়ন। 1 মিলিয়ন নিয়ে আমরা অনেক ধরনের স্ট্রাগল করছিলাম, কিন্তু আপনাদের জন্য আমরা সেই স্ট্রাগলটা বুঝতে পারিনি, কারণ শেষের দিকে আপনারা সবাই আসলে শেয়ার দিয়েছিলেন আপনাদের পেজ থেকে, এখনও দিচ্ছেন, যার কারণে আমি দেখতে পাচ্ছি আমরা মানে এই যখন থেকে আমরা শুরু করেছি বলা যে আসলে ফেব্রুয়ারি মাসের কি বলবো, যে 14 তারিখের মধ্যে আমরা 2 মিলিয়নে পৌঁছাতে চাই, সেই তখন থেকে আমরা দেখছি যে আমাদের হঠাৎ করে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করেছে, কারণ আপনারা কাজ করছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন। যারা সাবস্ক্রাইব করবেন তাদের কাছে আমার আরেকটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ এখন আমরা শুধুমাত্র বৃহস্পতিবার বা শুক্রবার না, সপ্তাহের বাকি দিনগুলোতেও কিন্তু আমরা আসি এবং আপনাদেরকে ঘটনা শোনাই। এবং কখন কোন ঘটনা, কোনটা আপনার পছন্দের, ধরুন যে আপনার হয়তো অচিনপুর অনেক বেশি ভালো লাগছে অন্য সব কিছুর চাইতে, কিন্তু অচিনপুর কবে আপনার মনে থাকে না, কিন্তু বেল আইকনটি দিলে যেটা হয়, ইউ উইল গেট মানে নোটিফিকেশন অল দ্য টাইম, এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন আমার শোনা উচিত বা এরকম কিছু একটা আর কি। সো আমার মনে হয় যে বেল আইকনটিও ক্লিক করে রাখলে সবার জন্যই ভালো হবে। যাই হোক, আমি আসলে বকবক করলে আপনারা সবাই বের হয়ে চলে যাবেন, আমার যেটা মনে হয় তার চাইতে আমরা বরং ঘটনায় যাই। তবে তার আগে একটু বলি যে আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি, সেটা হচ্ছে ভূমিকম্প আতঙ্ক। এবং আমরা যতটা বেশি আমাদের নিয়ে চিন্তিত, তত বেশি আমাদের পরিবারের সবাইকে নিয়ে চিন্তিত। এবং মানে এটা একটা অদ্ভুত সিচুয়েশন, যেখানে আমাদের হাতে কিছু করার নেই, আমাদের নিজেদের হাতে কিছু নেই। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এইরকম ধরনের একটা সিচুয়েশনে সত্যি কথা বলতে সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত, এবং সেই সাথে আমরা সবাই মিলে একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি যেরকম কোনো কিছু যেন না হয়। আমার বিশ্বাস যে এরকম ভয়ঙ্কর কোনো কিছু হবে না, তাই যেন হয়। যাই হোক, আমাদের বাংলাদেশ মানে যতবারই যখনই কোনো না কোনো সময় মানে কি বলবো, যে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করে, হয় বন্যা না হয় প্রাকৃতিক দুর্যোগের তো লেগে আছেই সব সময়, আমরা এটা দেখে আসছি, তাই না? সো এবার নিশ্চয়ই আমরা সেটাকে কাটিয়ে উঠবো। যাই হোক, কথা না বাড়িয়ে আমি এবার ঘটনায় চলে যাব। আমাদের এখানে বেশ কিছু ঘটনা রয়েছে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং প্রত্যেকটি ঘটনা ভালো লাগবে। চলুন শুরু করা যাক। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। বছরের একদম শেষ, শীত পড়তে শুরু করেছে, আর এই সময় জমে ওঠে ভূত.com, আমরা সবাই জানি। আরও একটা খবর আপনাদের জানিয়ে দিই, শীত যখন বসন্তের দিকে এগিয়ে যাবে আর
পলাশ শিমুল ফুটবে সারা দেশটায়, ঠিক তখনই 14 ফেব্রুয়ারি ভূত.com-এর জন্মদিন। আর সেই উপলক্ষে আমরা চাচ্ছি বেড়ে যাক আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা। আমরা যখন গত বছর এই ধরনের কথাগুলো বলছিলাম, ঠিক তখন খুব দ্রুততার সাথে আমরা পৌঁছে গিয়েছিলাম 1 মিলিয়নে। সম্ভব হয়েছিল আপনাদের জন্য, কারণ আপনারা সবাই শেয়ার করেছিলেন আপনাদের পেজ থেকে আমাদের চ্যানেলটিকে। সেই জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর এইবার আমরা চাচ্ছি যে যখন আমাদের জন্মদিন আমরা পালন করব, ঠিক সেই মুহূর্তে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়াবে 2 মিলিয়ন। চলুন আমরা আবারও একটু সবাই সবার পাশে দাঁড়াই। চলে যাচ্ছি ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে মারুফিয়ান কবির। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে। পৃথিবীতে বসবাস করা কিছু কিছু মানুষ যে কতটা নির্মম হতে পারে তা আজকের ঘটনাটি শুনে হয়তো বুঝতে পারবেন। কষ্ট পেলেই অন্যের কষ্ট কি ফিরিয়ে দিতে হবে? আমি না হয় পাপ করেছি, তবে কেন পাচ্ছে আমার পাপের সাজা অন্য কেউ? আজকের যে ঘটনা, এটা আমার এক বন্ধুর সাথে চলমান ঘটনা। আগেই বলে রাখি, আমি চাই ঘটনাটি আপনি স্টুডিওতে পড়ে শোনান। কথা বেশি বলে ফেললাম, ঘটনা বলি। অনেকক্ষণ যাবৎ হয়তো দরজা কেউ ধাক্কাচ্ছে। কানে ইয়ারফোন লাগিয়ে ফুল ভলিউমে আমি গান শুনছিলাম। দরজাটা খুলে দেখি দাদি। রাত 9:20 আনুমানিক। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কেঁপে কেঁপে বলছে, তোর দাদা বাথরুমের সামনে পড়ে গেছে আর মুখ দিয়ে ফেনা পড়ছে। হায়, তোর দাদাকে ধর। বলে রাখি, আমাদের বাড়ি থেকে আমাদের বাথরুম 20 মিটারের মতো দূরে। আমি এক দৌড়ে গেলাম। গিয়ে দেখি দাদা মুখ নাড়াচ্ছে এবং হাতের ইশারায় কিছু একটা দেখাচ্ছে। মুখ দিয়ে ফেনা উঠে গেছে। আমি দাদাকে ধরে নিয়ে আসতে গিয়ে দেখি দাদাকে আমি এক চুল পরিমাণ নাড়াতে পারছি না। বলে রাখি, দাদা হচ্ছেন একদম চিকন এবং পাতলা একজন মানুষ। তার ওজন আনুমানিক 45-50 কেজির মতো হবে এবং তাকে আমি উঁচু করতে পারছি না। আমি তাদেরকে বললাম, ফিরোজ ভাইকে ডাকো তাড়াতাড়ি। আমাদের বাড়ির সাথে মোট 3টা বাড়ি একসাথে এবং আমাদের বাড়ির সামনে বিশাল আকারের ক্ষেত। আমাদের বাথরুমের সামনে রয়েছে বিশাল একটা বড় আম গাছ। দাদি তখন ফিরোজ ভাইকে ডাক দিতে যায় এবং আমি একটা বিষয় লক্ষ্য করি সেই মুহূর্তে, যে দাদার জুতা দুটি অনেক সুন্দরভাবে বাড়ির নিচে ক্ষেতে সাজিয়ে রেখে দেওয়া, যেন দাদা খেতে নেমেছিলেন এবং তার জুতো ওইখানে রেখে খালি পায়ে বাড়িতে চলে এসেছেন। দাদির ডাকে ফিরোজ ভাই আসলো। আমি আর ফিরোজ ভাই অনেক কষ্টে ঘরের বারান্দায় গিয়ে দাদাকে শোয়ালাম। কেউ কিছু বুঝতে পারছে না কি হয়েছে। আমি তাদেরকে বললাম, পানি নিয়ে আসো। দাদার মাথায় পানি ঢালো। আমি এক দৌড়ে টুটুল ভাইকে ডাকতে গেলাম, কারণ তিনি হচ্ছেন ছোটখাটো একজন ডাক্তার। বাড়ির পাশে তার ছোট্ট একটা ঔষধের দোকান রয়েছে। তাকে নিয়ে আসার পর দেখি সর্বেশ দাদা। বলে রাখি, তিনি হচ্ছেন দাদার চাচাতো ভাই এবং তিনি কবিরাজি করতেন। দেখি তিনি দাদার গায়ে হাত রেখেছেন এবং বলছেন, কিছু না, প্রেশারের কারণে এরকম হয়েছে। তারপর টুটুল ভাই দাদার প্রেশার চেক করে বললেন, প্রেশার হাই হওয়ার কারণে এমনটা হয়েছে। তখন দাদার জ্ঞান ছিল কিন্তু কথা বলতে পারছিলেন না এবং হাতের আঙুল দিয়ে কিছু একটা ইশারা করছিলেন। আমাদের চিল্লাচিল্লিতে অনেকে এসেছেন দেখতে কি হয়েছে। পানি ঢালা হচ্ছে দাদার মাথায়, কিন্তু ঔষধ খাওয়ানো যাচ্ছিল না। টুটুল ভাই এবং সর্বেশ দাদা বলল, কিছু হবে না, শুয়ে পড়ো, সকালে সব ঠিক হয়ে যাবে। দাদাকে ধরাধরি করে ঘরে শুইয়ে দেয়া হলো। আনুমানিক 90-100 কেজির মতো ভর হবে দাদার, যা অবিশ্বাস্য বিষয়। আমি আমার রুমে চলে গেলাম এবং আজকের ঘটনাটি ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। এই বলে রাফি আর একটা কফির অর্ডার করলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আমার বন্ধু রাফির পরিবারের অন্ধকারময় এক কালো অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। আমি ছিলাম পড়াশোনার জন্য ঢাকায়। বহু বছর হলো গ্রামে আসা হয় না। ঈদ উল ফিতরের জন্য নানুর চাপে পড়ে আসতে হলো গ্রামের বাড়ি। ঈদের কিছু কেনাকাটার জন্য বাজারে আসছিলাম এবং দেখা হয়ে গেল নানু বাড়ির ছোটবেলার বন্ধু রাফির সাথে। অনেক দিন পর দেখা, তাই আড্ডা দেওয়ার জন্য একটা কফি হাউসে বসলাম। আড্ডার এক পর্যায়ে রাফি বলে উঠল, বন্ধু আমি ভালো নেই। কেন ভালো নেই জিজ্ঞেস করার সাথে সাথে শুরু হলো রাফির কথা।
তার পরিবারের সাথে চলমান এবং সবকিছুর বিস্তারিত ঘটনা। কিছু অংশ বলার পর রাফি কফি অর্ডার করলো। কফি হাতে পেয়ে শুরু করলো ঘটনাটা। আমি দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পাচ্ছি। খুলে দেখি আম্মা নানু বাড়ি গিয়েছিল, তাদের ঘটনা জানতে পেরে চলে এসেছে। বাড়িতে অনেক মানুষ, ফুপুরা এসেছে, ফুফাতো ভাইয়েরা এসেছে। তখন সকাল 8:45। আমি দাদার রুমে গিয়ে দেখি সবাই কান্নাকাটি করছে। দাদার সেই একই অবস্থা, জ্ঞান আছে কিন্তু কিছু খাননি, শুধু হাতের আঙুল দিয়ে কি যেন বোঝাতে চাচ্ছেন। আমি বেশি দেরি না করে ফুফাতো ভাইদের সাহায্যে দাদাকে টাঙ্গাইল সদরে নিয়ে আসলাম। ডাক্তাররা অনেক পরীক্ষা করে বললেন ব্রেন স্ট্রোক করেছে। ডাক্তাররা বললেন এখানে কাজ হবে না, বড় কোনো হাসপাতাল নিতে হবে। আমার এক মামা স্বাস্থ্য সচিব, তিনি ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নিতে বললেন। হাসপাতালে দাদার সাথে আমার দাদি, ফুফু আর এক মামা গেলেন। টানা 11 দিন পর দাদাকে নিয়ে আসা হলো। দাদার সেই একই অবস্থা, আরো শুকিয়ে গেছেন। ফুপু আমাকে ডেকে নিয়ে বললেন, রাফি, তোর সাথে কিছু কথা আছে। তোর দাদাকে যেখানে রাখা হয়েছিল সেখানে রাত 1টার পর থেকে 3টা পর্যন্ত কালো অবয়বের মতো কি যেন দাঁড়িয়ে থাকতো। গার্ড যখন পর্দা সরিয়ে দেখতে যেত কে ওখানে, গিয়ে দেখতো কেউ নেই। আর কেন তোর দাদার ব্রেন স্ট্রোক হয়েছে কেউ বলতে পারলো না, শুধু মেডিসিন দিল, পাঠিয়ে দিল বাড়িতে। আমি অবাক হয়ে শুনছিলাম। দিন পেরিয়ে রাত হলো। রাত 8:45। আমি দাদার হাত পা টিপে দিচ্ছি। ওই সময়ে সর্বেশ দাদা এলো। এসে কিছুক্ষণ বসে চলে গেল। সে একটা কথাও বলল না। দাদা পাশে কিসের দিকে যেন রাগান্বিতভাবে চেয়েছিল। আমি বিষয়টা ইগনোর করলাম। সর্বেশ দাদা যাওয়ার পর আমার ভীষণ ঘুম ধরল। হঠাৎ ঘুমিয়েও পড়েছিলাম। কে যেন এলো, কালো অবয়ব, বলছে তোর বাপ, তারপর তুই, এরপর তোর বাপ, তারপর তুই। আমার শ্বাস আটকে যাচ্ছিল। সাব্বির এক ধাক্কায় আমার ঘুম ভাঙালো। আমি ঘেমে নিয়ে একাকার, মনে হচ্ছে কেউ আমাকে আটকে রেখেছে এক অন্ধকার জগতে। ওই সময় ছোট ফুপু আসলো দাদাকে খাওয়ানোর জন্য। নাকের ভিতর দিয়ে নল দেয়া হয়েছিল, তার মাধ্যমেই খাওয়ানো হলো। রাতে আব্বুকে কল দিলাম। আব্বু আফ্রিকা থাকেন। আব্বু অনেক শক্ত মানুষ ছিলেন, তাই আমাকে উল্টো সাহস দিলেন যেন আমি কষ্ট এবং ভয় না পাই। রাত 2টা-3টা, হঠাৎ চিৎকার। দৌড়ে গেলাম দাদার রুমে। গিয়ে দেখি এক অবিশ্বাস্য এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো দৃশ্য। আমি দেখি দাদা শূন্যে ভাসছেন। পাশে দাদি অজ্ঞান হয়ে পড়ে আছেন। ছোট ফুপু এবং বড় ফুপু ভয়ে ঘরের এক কোনায় গিয়ে কাঁপছেন। আমি, সাব্বির, আম্মু জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম। হঠাৎ কি যেন এসে দাদাকে শূন্য থেকে নামিয়ে দিল। দাদার কাছে গিয়ে দেখি খাবারের পাইপ খুলে গেছে। বাকি রাতটুকু দোয়া সূরার মধ্যে কাটিয়ে দিলাম। সকাল সকাল এক হাসপাতালে নিয়ে গিয়ে খাবারের পাইপ লাগিয়ে আনা হলো। সারাদিন ঠিক ছিল। সন্ধ্যার সময় আমি বাজারে গেলাম কিছু ঔষধ কেনার জন্য। হঠাৎ ফোন বেজে উঠল আম্মুর। আম্মু বলল, তাড়াতাড়ি বাসায় আয়, তোর দাদা যেন কেমন করছে। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে দেখি অনেক ভিড় জমে গেছে আমাদের বাসায়। দাদার রুমে গিয়ে দেখি সবাই কান্না করছে। আমি গিয়ে দাদাকে কোলে তুলে নিয়ে বসলাম এবং সাথে সাথে দাদা আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাসায় বেজে উঠল কান্নার রোল। অনেক আত্মীয় দূরে থাকেন, তাই ঠিক করা হলো সকালে কবর দেয়া হবে। দাদার লাশ পাহারা দেওয়ার জন্য আমি, লিটন আঙ্কেল এবং নিশু চাচা রইলাম ঘরে। রাত 1:20। হঠাৎ দাদার লাশ সেই আগের রাতের মতো শূন্যে ভেসে উঠল। আমরা কেউ নড়াচড়া করতে পারছি না। মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে বেঁধে রেখেছে। দেখতে পেলাম একটা কালো অবয়ব দাদার পাশে এসে দাঁড়ালো। অবয়বটা দাদার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আমাদের দিকে তাকালো এবং বলল, এরপর তোর বাবা, তারপর তুই। আমি এক চুল পরিমাণও নড়াচড়া করতে পারছি না। হঠাৎ করে সবকিছু থেমে গেছে। কই সেই অবয়ব? আর দাদার লাশটাও নিচে শোয়ানো। আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? না, স্বপ্ন দেখছিলাম না, কারণ রুমে থাকা 3জনই তো আর একই স্বপ্ন দেখবে না। তারা 2জন বলল, এটা কি হলো? লিটন ভাই জলদি করে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসলেন। তাকে সব ঘটনা খুলে বলার পর তিনি বললেন, রুমে বসে কেউ কোরআন তেলাওয়াত করুন, আর যত তাড়াতাড়ি সম্ভব লাশকে দাফনের ব্যবস্থা করুন। অমনি বড় ফুপু লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। প্রায় 15 মিনিট পর সর্বেশ দাদা এসে এমনভাবে ফুপুকে একটা ধমক দিল যেন ফুপু অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে। ধমক দিয়ে সাথে সাথে চলে গেলেন। আমরা সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু ফুপু সাথে সাথে তেলাওয়াত করা শুরু করলো আবার। সকাল হলো এবং লাশকে গোসল করিয়ে জানাজা করানো হলো।
ঘটনার শেষের দিকে একটা টুইস্ট পাবেন এই জানাজাকে কেন্দ্র করে। রেখে দিলাম এই টুইস্টটি। তারপর দাফন করা হলো লাশটা। লাশ দাফনের পরে মোনাজাত হলো। তারপর বাড়িতে ফিরে আসার সময় সর্বেশ দাদা আমার কাছে এসে বলল, যা চাওয়া হয় তাই পাওয়া হয়। আমি বোকার মতো চেয়ে রইলাম। কেটে গেল 2 দিন। কবরস্থানের পাশে রফিক চাচার বাড়ি। একদিন আমাদের বাসায় এসে বললেন, রাফি, তোমার দাদার কবর থেকে প্রতিদিন মাগরিবের সময় কালো ধোঁয়া বের হয় এবং রাত 2টা-3টার দিকে কিছু একটার শব্দে আমার ঘুম ভাঙে। চোখ চায় কবরের দিকে, দেখি তোমার দাদার কবরের পাশে 2টা-3টার দিকে কে যেন দাঁড়িয়ে থাকে। এবার আমি ভাবা আরম্ভ করলাম, কি হচ্ছে এইসব, কি ঘটছে এইসব? স্বাভাবিক তো কোনো কিছু মনে হচ্ছে না। বিকেলের সময় নানু বাড়ি ইমাম সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ওই সময় সর্বেশ দাদা এলো আমার ঘরে। এসে বলল, তোর আব্বু কিরকম আছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। সে একটু ভারী গলায় বলল, আচ্ছা। আমি 7-5 না ভেবে নানু বাড়ি চলে গেলাম। আসরের নামাজের পর ইমাম সাহেবের সাথে দেখা করে সবকিছু খুলে বললাম। তিনি আমাকে নিয়ে একটা কক্ষে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করে কি যেন পড়লেন। 5-6 মিনিট পর চোখ খুলে তিনি বললেন, তোমার দাদার উপরে কালো জাদু করা হয়েছে। আমি বললাম, মানে? হুজুর বললেন, এখনো কালো জাদু ওঠেনি। আমি বললাম, দাদু তো আর এই দুনিয়ায় নেই, তাহলে কালো জাদু কিভাবে থাকবে? হুজুর বললেন, আমি কালকে তোমার দাদার কবর দেখতে যাব এবং সেখানেই রহস্য উদ্ঘাটন হবে। তার পরদিন সকাল 10টা হুজুর, আমি আর ফিরোজ ভাই গেলাম কবরস্থানে। হুজুর কবরের সামনে চুপ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। প্রায় 10-15 মিনিট পর বেরিয়ে এলো সকল রহস্য। অনেকক্ষণ যাবৎ শুনছেন ঘটনাটি। অনেক প্রশ্ন লিসনার্স আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। কেন ব্রেন স্ট্রোক করেছিল দাদা? কি ইশারা করতেন আঙুল দিয়ে? আমাকে কেন বারবার বলা হতো, এরপর তোর বাবা, তারপর তুই? কি সেই জানাজার নামাজের টুইস্ট? আর কেনই বা কবর থেকে ধোঁয়া দেখেছিলেন কেউ? হুজুর বলছেন, রাফি, তোমার দাদার উপরে অনেক আগে থেকেই কালো জাদু করা হয়েছিল। তোমার দাদার স্ট্রোক করার আগে তার উপর আরেকটা খারাপ ভয়ঙ্কর জিন দ্বারা কালো জাদু করানো হয়। তোমার দাদা সেদিন যখন বাথরুমে যান, বাথরুম শেষে সেই কালো জাদু করা জিনটা ভয়ঙ্কর রূপ নিয়ে তোমার দাদার সামনে আসে, যা দেখে তোমার দাদা ভয়ে অজ্ঞান হয়ে যান এবং তৎক্ষণাৎ সেই জিনটি তোমার দাদার এমন ক্ষতি করে ফেলে যার কারণে তোমার দাদা মৃত্যু শয্যায় চলে যান। তোমার দাদার উপরে যে কালো জাদু করা হয়েছিল ওইটা তোমার বাবার উপর করা হয়, আর এমন ভাবে করা হয় যেন তোমার বাবার পরে তোমার উপরে সেই জাদু এসে পড়ে, তারপর আগামী প্রজন্মের ওপর। তাই তুমি বারবার ওইসব কথার সম্মুখীন হও। আর তোমার দাদা মারা যাবার পরও কেন তোমার দাদার কবর থেকে ধোঁয়া ওঠে আর কে রাতে দাঁড়িয়ে থাকে, এই প্রশ্ন তো আমি হুজুরকে জিজ্ঞেস করলাম। কে, কেন? হুজুর এবার সব থেকে বড় টুইস্টটা বললেন। হুজুর বললেন, তোমার দাদার জানাজার নামাজটাই হয়নি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি হুজুরের দিকে। তিনি বললেন, তোমার দাদার নামাজ যে পড়িয়েছেন তিনি নামাজটি পড়াতে পারেননি, সেই কারণেই তোমার দাদার ওপরে এখনো কালো জাদুর প্রভাব আছে। আমি বললাম, কি হবে এখন? আবার জানাজা দিতে হবে? হুজুর বললেন, হ্যাঁ, কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে তোমাকে। আমি বললাম, কি কাজ? হুজুর বললেন, তুমি কি জানবে না কে করেছে এমন জঘন্য কাজ? আমি বললাম, কে? হুজুর সর্বেশ দাদার কথা বললেন। তীব্র রাগ নিয়ে বাড়িতে আসলাম। গিয়ে কলার ধরলাম সর্বেশ দাদার। জিজ্ঞেস করলাম, কেন এমন জঘন্য কাজ করেছেন তিনি? প্রথমে বলতে না চাইলেও আমার রাগান্বিত চেহারা দেখে ভয়ে বলতে আরম্ভ করলেন। আমার দাদার অনেক সম্পত্তি ছিল, কিন্তু সেই সম্পত্তির 10 ভাগের 3 ভাগ তিনি দিয়েছিলেন আমার বাবাকে, আর 7 ভাগ ছিল আমার চাচার। তাই রাগে সেই জাদু করেছে। এমনভাবে কালো জাদু করা হয়েছে যাতে পুরো প্রজন্মই শেষ হয়ে যায়। এইভাবে আমার চাচা মারা যায় এবং এই একই কালো জাদু এসে পড়ে দাদার উপর। আমার বাবা বলছিল এই কালো জাদুর প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে। তাই বাবা আমাকে একটা প্রসেস শিখিয়ে দিয়েছেন, যার ফলে আরেকটা জিন দ্বারা কালো জাদু করা সম্ভব নয়। তিনি বললেন, এবং আমি তোমার দাদার উপর একটা খারাপ জিন দ্বারা কালো জাদু করি, যার ফলে তোমার দাদা মারা যায়। এরপর তোমার বাবার উপর এই কালো জাদুটাই চলে যাবে। তাই তোমাকে তোমার বাবার কথা জিজ্ঞেস করতাম। এখন আমার করা কালো জাদু আমি ওঠাতে পারবো, কিন্তু আমার বাবার করা কালো জাদু আমি ওঠাতে পারবো না। এই বলে সর্বেশ শয়তান দাদাটা কান্না করতে করতে ক্ষমা চাইল। আবারও বলছি, আমি রাফি। এরপর দাদাকে ভালোভাবে জানাজা দেয়া হয় এবং তার উপর থেকে
কালো জাদুটা উঠিয়ে নেওয়া হয়। কালো জাদু পড়ছে আমার বাবার ওপর এখন। হুজুর আমাকে সাহস দিয়েছেন, ইনশাল্লাহ কালো জাদুটা উঠিয়ে দেয়া যাবে। চলছে সেই কালো জাদু ওঠানোর কাজ। আর এরই মাঝে মারুফের সাথে দেখা হয়ে গেল। বন্ধু, তুই দোয়া করিস যেন এই খারাপ জাদুটা আল্লাহ উঠিয়ে নেন। মানুষ কতটা খারাপ হলে এই জঘন্যতম কাজ করে, এই কথা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে, ঘটনাটা আমি পড়লাম, সবাই হয়তো বুঝতেও পারছেন, কিন্তু ঘটনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কখন যে কি কথা বলে উঠছেন। মানে কখনো আপনি বাবার কথা বলছেন, কখনো আপনার চাচার কথা বলছেন, কখনো আপনি নিজে কথা বলছেন, কখনো আপনার বন্ধু কথা বলছেন। কিন্তু এই কথাগুলো যখন কারো বর্ণনা থেকে শুনছি তখন চরিত্রগুলো কিন্তু পাল্টে যায়। ধরুন, আপনার বাবা যখন ঘটনা বলছেন তখন আপনার দাদাকে তিনি বলবেন বাবা। আবার আপনি যখন ঘটনা বলছেন তখন আপনার দাদাকে আপনি বলবেন দাদা। আবার আপনার বন্ধু যখন বলবেন তখন হয়তো তিনি এই ব্যাপারটা অন্যভাবে বোঝাবেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে হয়তো একটু বুঝতে সুবিধা হতো। কিন্তু মূল ঘটনা বুঝতে পেরেছি, চরিত্রগুলো মাঝে মাঝে উল্টাপাল্টা হয়তো একটু হয়ে গেছে, কিন্তু ঘটনা বোঝা গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার লেখেন। কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে মনে হয় আমাদের বোঝার পক্ষে আরো বেশি সহজ হতো। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব যতটুকু পারি বুঝিয়ে দিতে। আচ্ছা, আমি সারসংক্ষেপই বলি। আসলে ব্যাপারটা হচ্ছে কালো জাদু নিয়ে ঘটনা তো, এবং সেই কালো জাদুর প্রভাব যার উপরে পড়েছিল, মৃত্যুর পরেও সেই কালো জাদুর প্রভাব তার উপর থেকে কাটানো সম্ভব হয়েছিল না। পরে হুজুরের পরামর্শেই তার উপর থেকে কালো জাদু কাটানো হয়। এবং এটি একটি পারিবারিক ঘটনা, যে ঘটনাতে পারিবারিক কলহের কারণেই এই কালো জাদু করা হয়েছিল। মূল ব্যাপারটা এইটাই। চরিত্রগুলো মাঝে মাঝে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হয়েছে, সেজন্য আমিও আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর কেমন লাগলো আপনাদের প্রথম ঘটনাটা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন অনেকে বলছেন, ফয়সাল আহমেদ বলছেন এত দেরি হলো কেন রাসেল ভাই? আমার খুব তো বেশি দেরি হয়নি আজকে। আমার মনে হয় যে আমরা 11টা থেকেও মাঝে মাঝে শুরু করেছি। সো আমরা তো শুরু করেছি 10:36 মনে হয়। এখন অলমোস্ট 11টা বাজতে যাচ্ছে। তো না, ঠিকই আছে আমার মনে হয়। যদিও আজকে ওয়ার্কিং ডে এবং আরেকটু আগে শুরু করতে পারলে হয়তো ভালো হতো। যদি আপনারা সেটা চান কমেন্ট সেকশনে লিখতে পারেন, তাহলে আমরা সেখান থেকেই মানে সেভাবেই আমরা শুরু করব, কোনো সমস্যা নেই। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে দেখছি, লিখেছেন, নামটা পুরোপুরিভাবে আসেনি। ফয়সাল আমাদের সঙ্গে আছেন, জানিয়েছেন বিগ ফ্যান, লিখছেন গুনগুন। এছাড়াও সিরাজগঞ্জ থেকে মেসেজ পাঠিয়ে কমেন্ট করেছেন জুনায়েদ হুজুরের 7 জিনের দ্বিতীয় পর্ব শুনলাম না। জুনায়েদ হুজুরের তো সব দ্বিতীয় পর্ব হয়ে গেছে। আমার মনে হয় যে আপনি একটু আমাদের ইনবক্সে যোগাযোগ করে আমাদের মানে যারা হচ্ছে আমাদের পেজটা দেখছেন, আমাদের মডারেটর, তারা ডেফিনেটলি দে উইল হেল্প ইউ টু ফাইন্ড দ্যাট এপিসোড। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে জুনায়েদ হুজুরের ঘটনা চাই। জুনায়েদ হুজুরের ঘটনা চলে আসবে খুব দ্রুত আশা করছি। আমাদের সঙ্গে রাসেল ভাই আমার নামটা নেন, আমি দিনাজপুর থেকে বলছি। এটা হচ্ছে পিয়াস সেন আমাদেরকে লিখেছেন এটা আর কি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রোহান। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অর্পিতা, আছেন আমাদের সঙ্গে নাজমুল হাসান, নওগাঁ থেকে শুনছেন। আমাদের সাথে আছেন নিষ্পাপ, আচ্ছা আমাদের মিরপুর থেকে, খুলনা থেকে আছেন হচ্ছে আমাদের সাথে জনি আহমদ। এছাড়াও আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট কথা জানিয়ে দিই, আমাদের মেইন যে টার্গেটটা সেটা হচ্ছে যে এই ফেব্রুয়ারিতে আমরা আসলে 2 মিলিয়নে পৌঁছাতে চাই। সেই জন্য আপনারা যেটা করতে পারেন, সবসময় যেটা করেন, অনেকেই যেটা করছেন, যারা জানেন না বা যারা এখনও করেননি তারা করতে পারেন চাইলে। কোনো মানে একেবারেই কোনো প্রেশার নাই, জাস্ট রিকোয়েস্ট বলতে পারেন এটা। সেটা হচ্ছে আপনার
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, মানে আপনার ফেসবুক বা আপনার ইনস্টাগ্রাম, আপনার ফেসবুক থেকে মেইনলি আপনি যদি চান তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার করতে পারেন বা ইনবক্স করতে পারেন আপনার বন্ধুদের, আপনার আত্মীয় স্বজনদের টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করবেন তারা এটাও করবেন, সেটা হচ্ছে বেল আইকনটি ক্লিক করলে আমাদের সমস্ত এপিসোডগুলো সবকিছু আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন সবকিছু সম্পর্কে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের ভালো লাগবে প্রতিটা মুহূর্ত। চলুন শুরু করা যাক আমাদের পরবর্তী ঘটনা। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি নাইমুর রহমান, ঢাকার মাতোয়াইল থেকে বলছি। আমি ভূত এফএম থেকে শুরু করে ভূত.com-এর সবগুলো এপিসোডের নিয়মিত শ্রোতা। বিশেষ করে এখনও আপনার কণ্ঠের ভৌতিক ঘটনা না শুনলে রাতে ঘুম হয় না। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি ঘটে আমার নিজের সাথে। বলে রাখা ভালো, আমি একজন বাইক রাইডার। আমি গত 3 বছর ধরে বাইক রাইড করি। এগুলো বলার কারণ আমার ঘটনাটির সাথে বাইক জড়িত। আমি বিশেষ করে বাইক ট্যুর দিতাম, আর প্রত্যেক বৃহস্পতিবার বন্ধুরা মিলে মাওয়া ঘাটে যেতাম। এমনও হতো রাত 2টা অথবা 3টা যখনই ফোন আসতো বের হয়ে যেতাম ঘুরতে যাব বলে। তারপর ধোলাইপাড় নামক মিট আপ পয়েন্টে গিয়ে সবাই একসাথে রওনা দিতাম। 2022-এর শেষের দিকে কোনো এক বৃহস্পতিবার রাতে বন্ধুরা প্ল্যান করে মাওয়া ঘাটে যাবে। সময় তখন রাত 3টা। আমিও রেডি হয়ে বাইক নিয়ে বের হবার জন্য বাসার নিচের পার্কিংয়ে যাই। আমাদের বাসায় কোনো সিকিউরিটি গার্ড নেই, সবসময় তালা লাগানো থাকে। আর যেহেতু ট্যুর পারপাসে বাইক ব্যবহার করি, সেহেতু আমার বাইকটা একদম ভেতরের দিকে রাখা থাকতো আর সামনের দিকে অন্যান্য গাড়ি থাকতো। আমি বাইক বের করতে পার্কিংয়ের ভেতরের দিকে যত ঢুকছি ততই গা ভার হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম না, কেমন যেন একটা ভ্যাপসা গরম লাগা শুরু হলো। লাইটের সংখ্যা কম থাকায় পার্কিংয়ের ওই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন। কেমন যেন একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল। এর আগে আমার সাথে এমন কখনো হয়নি। আমি বিষয়টাকে তেমন পাত্তা দেইনি। আমি যখন বাইকের কাভার খুলছিলাম, মনে হলো আমার পেছনে ঘাড়ে, আমার মাথার কাছে কেউ এসে একজন গরম নিঃশ্বাস ছেড়ে যাচ্ছে অনবরত। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার গায়ের লোম দাঁড়িয়ে শরীর অনবরত ঠান্ডা হওয়া শুরু করে। সাথে সাথে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হই। ইচ্ছে করছিল পেছনে ফিরে তাকানোর, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আমি যখন দোয়া দুরুদ পড়তে পড়তে বাইক পার্কিংয়ের গেটের দিকে নিয়ে যাচ্ছি, তখনই পার্কিংয়ে পড়ে থাকা স্টোর করা জিনিসগুলো অনবরত কাঁপতে থাকে। মনে হচ্ছিল ছোটখাটো কোনো একটা ভূমিকম্প হচ্ছে। তারপর আয়াতুল কুরসি পড়া শুরু করি। এর মধ্যে আমি পার্কিং থেকে বের হয়ে পার্কিংয়ের গেট লক করে গন্তব্যস্থলে চলে যাই। সেদিন আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে ট্যুর শেষে সেম জায়গায় বাইক পার্ক করি এবং ততক্ষণে ভুলে গেছি যে আগের দিন রাতে এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে। এর মধ্যে 1 সপ্তাহ পার হলো। আজকে বৃহস্পতিবার। অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে রাত 1টা। আবারও বলছি, আমি বাইক শুধু ঘোরাফেরার জন্য ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছেন, আমি অফিস থেকে বাইক ছাড়াই এসেছি। আমি যখন গেট খুলছিলাম তখন পার্কিং গেটের বাইরে ভেতরের দৃশ্য যা দেখলাম সেটা মুখে বলে হয়তো বোঝাতে পারবো না। আমি দেখতে পাচ্ছিলাম একটা লাল গামছা মাথায় পরে কে যেন আমার বাইকের পেছনের সিটে মেয়েদের মতো এক পাশ হয়ে বসে আছে। আমি আবার বাইরে থেকে ভালো করে দেখার চেষ্টা করলাম। শুধু গামছা মাথায় পড়ে আছে। গামছাটা বড় হওয়াতে অবয়বটির শরীরের কোনো অংশ দৃশ্যমান হচ্ছিল না। তবে মেয়েটার মতো করে বসলেও উচ্চতার কারণে আমার কাছে ছেলে মনে হচ্ছিল। একটা সময় আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা ভুলে যাই। আমার মাথায় আসে
হয়তো কোনো চোর হবে, হতে পারে বাইক চুরি করতে এসেছে। সাথে সাথে আমি পার্কিংয়ের গেট খুলে ভেতরে ঢুকে আবার ভেতর থেকে লাগিয়ে দেই যেন চোর পালাতে না পারে। এক দৌড়ে বাইকের সামনে যাই, গিয়ে দেখি বাইকের ওপরে কেউ নেই। মাথায় আসছে নিশ্চয়ই অন্য কোনো স্টোরেজের পেছনে পালিয়েছে। সাথে সাথে ফোনের ফ্ল্যাশ লাইট অন করি, প্রত্যেকটা কোণায় টর্চ ফেলি। যখনই আমি বুঝতে পারি পার্কিংয়ে আমি ছাড়া কেউ নেই, ঠিক তখনই ভারী গলায় একটা নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাই। মুহূর্তেই সবকিছু সেদিন রাতের মতো হয়ে যায়। পরিবেশটা ভারী হয়ে ওঠে। সাথে সাথে এক দৌড়ে পার্কিং এরিয়া থেকে ওপরে ওঠার সিঁড়িতে উঠে বাসায় চলে আসি। খুব হাঁপিয়ে যাই আমি। সেদিন রাতে শুধু ভাবতে থাকি, কি দেখলাম এটা। এই বিষয়টা বাসার কাউকে জানাইনি। বাসায় ছোট বাচ্চারা পার্কিংয়ে খেলাধুলা করে, ভয় পেতে পারে তারা। এই জন্য ঘটনা ঘটার পর আমি রাতে কোথাও বের হই না, আর রাতে বাসায় ঢোকার সময় কখনো পার্কিংয়ের দিকে তাকাই না। এই ঘটনা ঘটার অনেক দিন পর আমার বাসায় আমার খালারা আসেন। তার একটা মেয়ে আছে 11 বছরের। একদিন রাত 8টার দিকে আমার ছোট বোন আর খালাতো বোন পার্কিংয়ে খেলছিল। খেলতে খেলতে খালাতো বোন আমার বাইক রাখার সেই জায়গাটায় চলে যায়। খালাতো বোন সেম গামছা পরা সেই অবয়বটাকে দেখতে পায়। আমার ছোট বোন আর খালাতো বোন অবয়বটাকে চোর ভেবে ওপরে দৌড়ে চলে আসে এবং আমাদেরকে বলতে থাকে। আমি বিষয়টা বুঝলেও বাসার কাউকে বুঝতে দেইনি। সাথে সাথে সবাই পার্কিংয়ে গিয়ে দেখে কিছু নেই। আর আমার বাইকটা আমি পার্কিংয়ের ঠিক ওই অন্ধকার জায়গাটায় রাখতে পছন্দ করি। কেন যেন ওই জায়গাটাই আমার ভালো লাগে, যদিও দিনের বেলা ছাড়া ওই জায়গায় এখন আর যাওয়া পড়ে না। আমি এখন আর রাতে বের হই না, আর কিছু দেখিও না। তবে আমি জানি এই জিনিসটা এখনো পর্যন্ত আমাদের পার্কিংয়ে আছে। জানি না অবয়বটা কিসের, জিন নাকি কোনো প্রেতাত্মার। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আরো কয়েকটা ঘটনা আছে, যদি সম্ভব হয় লিখে পাঠাবো ইনশাল্লাহ। জানি না লেখা কেমন হয়েছে, প্রথমবার লিখছি। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ভালো লাগলে শ্রোতাদের সাথে শেয়ার করবেন। যদি আমার ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আজকে আমাদের। আমরা এতক্ষণ পর্যন্ত বেশ কিছু ঘটনা শুনলাম, এবং শেষ যে ঘটনাটা, সেই ঘটনাটা আসলে হয় কি যে ভূত.com-এ প্রতিদিন অসংখ্য ঘটনা আমরা পাই, এবং সবগুলো ঘটনা পড়তে গেলে আসলে সত্যি কথা বলতে গেলে যে মানে প্রতি ঘন্টা একটা করে শো করতে হবে, সেটা তো সম্ভব নয়। তবে আমরা চাই না যে যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের কোনো ঘটনা আমরা, তখন কি হয় যে 100টা ঘটনা আমরা পেলে তার মধ্যে হয়তো আমরা মানে 70% 80% ঘটনা পড়তে পারি, কিন্তু কিছু কিছু ঘটনা আমরা পড়তে পারি না। সেই জন্য আমরা চাচ্ছিলাম যে আপনারা যারা শুনেন আমাদেরকে, তারাও যদি ইন্টারেস্টেড হন এই ঘটনাগুলো পড়ার জন্য, ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। সো এরকমই আমরা খুঁজছিলাম এবং আমরা পেয়েছিলাম সুমনকে। সে আমাদের মাঝে মাঝে ঘটনা পড়ে দেন তিনি, এবং আজকেও আমাদের একটা ঘটনা পড়ে দিয়েছেন। আমরা সেই ঘটনায় এখন যাব। আর তার আগে আমি একটু কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কিছু লিখছেন। নওগাঁ থেকে আলামিন আমাদের শুনছেন। অনেক ঘটনা পাঠালাম, একটা ঘটনা সিলেক্টেড হয়নি, এরকম হেদায়েত লিখেছেন। ভাইয়া এরকম কোনো কিছু না, আমার যেটা মনে হয় যে আপনার ঘটনা হয়তো এখনো পর্যন্ত মানে সিরিয়াল আসে। আমরা কিন্তু আসলে প্রথম থেকে ঘটনা পড়ছি, শেষ থেকে ঘটনা পড়ছি। এরকমও আছে যে আমরা অনেক সময় মানে এখনো পর্যন্ত 2023-এর ঘটনাও পড়ছি, 2025-এর ঘটনাও পড়ছি, আবার আজকে পাঠানো হয়েছে এরকম ঘটনাও পড়ছি। সো কখন আপনার সিরিয়াল আসবে বা কখন আপনারটা পড়া হবে, ইউ নেভার নো। সো আপনি জাস্ট আমি বলবো যে আপনি আমাদের সঙ্গে থাকুন, এবং আপনি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে থাকুন। যদি ক্লিক করে না থাকেন তাহলে আপনি সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনার ঘটনা দ্রুতই শুনতে পাবেন। আর তাছাড়াও আমরা একটা ফর্মাল মেইল সাধারণত দেওয়ার চেষ্টা করি যারা ঘটনা পাঠান, যাতে ঘটনা সিলেক্টেড হয়, এবং যারা রিকোয়েস্ট করেন যে আমার ঘটনাটা অবশ্যই সিলেক্টেড হলে আমাকে জানাবেন। সো
সো আশা করছি যে সেটা আপনি সিলেক্টেড হলে জানতেই পারবেন। ইটালি থেকে শুনছেন আমাদেরকে, নামটা পড়তে পারার আগেই চলে গেল। আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন এখন এই মুহূর্তে। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের তৃতীয় এবং শেষ ঘটনায় যেতে চাই। যেহেতু ওয়ার্কিং ডে, আমরা বেশি সময় নষ্ট করব না, তৃতীয় ঘটনায় যাচ্ছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের ভালো লাগবে প্রতিটা মুহূর্ত। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই এবং শ্রোতারা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার নাম কবির হোসেন, আমি বর্তমানে দুবাইতে আছি। আমি ভূত এফএম এর অনেক বড় একজন ভক্ত ছিলাম। যখন শুনেছি ভূত এফএম বন্ধ হয়ে গেছে, শুনে অনেক খারাপ লেগেছে। আর ভূত.com এর ব্যাপারে আমি জানতে পেরেছি মাত্র 1 মাস আগে। ভূত.com এর মাধ্যমে আপনি আবার ফিরে এসেছেন জেনে অনেক খুশি হয়েছি। এবং ভূত.com এর জন্য আমি একজন প্রিমিয়াম সাবস্ক্রাইবার স্বাধীন মিউজিক অ্যাপের। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এটা অনেক আগ থেকে শেয়ার করার ইচ্ছা ছিল আপনার আগের শোতে, কিন্তু প্রবাসী জীবন ব্যস্ততায় ঘেরা, সময় সুযোগ পাইনি, তাই পাঠানো হয়নি। অনেক চেষ্টার পর তাই আজকে লেখার সিদ্ধান্ত নিলাম। ঘটনাটি আমাদের এলাকার এবং আমাদের বাড়ির সামনের রাস্তায় ঘটেছিল, প্রায় আজ থেকে 30 বছর আগে। বর্তমানে রাস্তাটি পাকা রাস্তা, কিন্তু আজ থেকে 30 বছর আগে সেটা ছিল মাটির রাস্তা। আর রাস্তার দুই পাশে ছিল সারি সারি খেজুরের গাছ, আর ঘটনাটি খেজুর গাছকে ঘিরেই। যার সাথে ঘটনাটি ঘটেছিল তিনি ছিলেন একজন গাছি। ওনার নামটা আমি সঠিক জানি না, যেহেতু ওনাকে সবাই ওনার বড় মেয়ের নাম শেফালি, তাই সবাই ওনাকে শেফালির বাপ বলেই ডাকতেন। আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ির দূরত্ব ছিল রাস্তা দিয়ে হেঁটে গেলে 20 মিনিট, আর বিলের মধ্য দিয়ে গেলে 10 মিনিটের। উনি খেজুর গাছ কাটতেন খেজুরের রসের জন্য। আর তখন ছিল শীতকাল, সাধারণত শীতকালে খেজুর গাছ কাটা হয়। আমাদের বাড়ির সামনের যে খেজুর গাছগুলো রাস্তার দুই পাশে ছিল, সেগুলো উনি কাটতেন, এবং এলাকার বাকি খেজুর গাছগুলো উনি কাটতেন। উনি বিকালে এসে খড় জ্বালিয়ে হাঁড়িতে ধোয়া দিতেন, গাছ পরিষ্কার করে হাঁড়ি ঝুলিয়ে যেতেন, এবং খুব সকাল সকাল এসে রস পেরে নিয়ে যেতেন বিক্রি করার জন্য, যা আমরাও ছোটবেলায় দেখেছি। অন্যান্য দিনের মতো একদিন সকালে আমাদের বাড়ির সামনে যেই খেজুর গাছগুলো ছিল, ওগুলোর রস নামাতে আসেন এবং দেখেন হাঁড়ি ঝুলানো আছে ঠিকই, কিন্তু তাতে রস নেই। 1 দিন 2 দিন এভাবে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। উনি বিকালে এসে ঠিকঠাক সবকিছু করে যান, কিন্তু সকালে আসলে যখন গাছ থেকে হাঁড়িগুলো নামিয়ে দেখে সেখানে কোনো রস অবশিষ্ট নেই, কিন্তু এলাকার অন্যান্য গাছের রস ঠিকই থাকে, শুধু আমাদের বাড়ির সামনের গুলো ছাড়া। তখন ওনার মনে সন্দেহ হয় কেউ রস চুরি করে। তাই উনি সিদ্ধান্ত নেন মধ্যরাতে উনি পাহারা দেবেন, কে এই কাজ করে সেটা দেখার জন্য বা তাকে ধরার জন্য। যেমন ভাবনা তেমন কাজ। শেফালির বাপ ওই দিন মধ্যরাতে রাস্তার পাশে জঙ্গলে লুকিয়ে থাকেন, কে ওনার খেজুরের রস চুরি করে সেটা দেখার জন্য। হঠাৎ তিনি দেখতে পান কুয়াশার মধ্যে একটি ছেলে, চেহারা বোঝা যাচ্ছে না কুয়াশার কারণে। সে একটা গাছে উঠে 1 হাতের রস পান করে, আবার হাঁড়িটা ঠিকভাবে লাগিয়ে রাখে, নিচে নামে আবার আরেকটা গাছে উঠে রস পান করে, ঠিক আগের মতো হাঁড়ি লাগিয়ে নিচে নেমে আসে। এভাবে কয়েকটা গাছে রস পান করে। শেফালির বাপ এটা দেখে অনেক ক্ষিপ্ত হন, এবং যখন ছেলেটা একটা গাছ থেকে নিচে নেমে আসে, তখনই উনি জঙ্গল থেকে বেরিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। তখন তিনি তাকে দেখতে পান। আমাদের পাশের বাড়ির একটি ছেলে, বয়স 15 থেকে 16 হবে, তার নাম আওয়াল, এবং রাগের বশত একটি থাপ্পড় মারেন, এবং থাপ্পড় মারার সাথে সাথে ছেলেটি অর্থাৎ আওয়াল একজন বৃদ্ধ ব্যক্তিতে পরিণত হয়। আর সেই বৃদ্ধর মুখে লম্বা লম্বা সাদা দাড়ি এবং চোখগুলোতে যেন আগুন বের হচ্ছিল। অনেক রাগান্বিত গলায় ওনাকে বলে, তুই আমাকে থাপ্পড় মারলি, আমি তোকে ছাড়বো না। এই কথা বলে ওনার সামনে হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু তখন ওনাকে কিছু করতে পারেনি, কারণ ওনার হাতে গাছ কাটার কাছি এবং হাতে জ্বলন্ত বিড়ি ছিল। এইটা দেখে শেফালির বাপ অনেক ভয় পেয়ে যান এবং রাস্তা দিয়ে বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা খাল পড়ে, খালের উপরে ছোট একটা পোল আছে, সেটা পার করে যেতে হয়।
উনি যখন সেই পোলের কাছে যায় তখন দেখেন পোলের উপর এক কোমর পানি। উনি এটা দেখে আশ্চর্য হন এবং আবারও অনেক ভয় পান, কিন্তু উনি সিদ্ধান্ত নেন যেভাবেই হোক বাড়িতে ফিরে যাবেন। তাই উনি লুঙ্গি উপর করে, মুখে জ্বলন্ত বিড়ি, হাতে কাঁচি নিয়ে পানির মধ্য দিয়ে পোলের উপর দিয়ে এই পাশ থেকে ওই পাশে চলে আসেন। ওই পাশে গিয়ে দেখেন ওনার শরীরের কোনো অংশ পানিতে ভিজেনি। তারপর আর বাড়ি পর্যন্ত যাওয়ার পথে কোনো কিছু ওনার সাথে ঘটেনি। পরের দিন সকালে উনি ঘুম থেকে উঠে টয়লেটে যাবেন। আপনারা হয়তো জানেন গ্রামের বাড়িগুলোতে টয়লেট ঘর থেকে একটু দূরে হয়ে থাকে। যাই হোক, উনি টয়লেটে যাওয়ার সময় পথ থেকে উনি গায়েব, মানে উধাও হয়ে যায়। পানি ভর্তি বদনা সেখানে পড়ে আছে, কিন্তু উনি নেই, কোথাও নেই। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করেছে। 1 দিন 2 দিন হয়ে গেল, কিন্তু ওনার কোনো খবর নাই। 3 দিন পর ঠিক যেখান থেকে সে সময় উনি হারিয়ে গিয়েছিলেন ওখানেই ওনাকে ওই সময়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে ওনার নিজ মুখ থেকে শোনা ওনাকে সেই জিনটা তুলে নিয়ে যায় যাকে উনি থাপ্পড় মেরেছিল, কিন্তু কোথায় নিয়ে গেছে উনি বলতে পারে না। 3 দিনে ওনাকে অনেক শারীরিক নির্যাতন করা হয়। পরে ওনাকে অনেক খাবার খেতে দেয়, কিন্তু উনি তাদের দেওয়া কোনো খাবার খাননি। তাই ওনাকে এক রকমের বাধ্য হয়ে রেখে যায়। যদি উনি তাদের দেওয়া খাবার খেতেন তাহলে নাকি আর কখনো ওনাকে ফিরিয়ে দিত না। আর যেই 3 দিন উনি ওখানে ছিলেন ওই দিনগুলো নাকি স্বপ্নের মতো ছিল ওনার কাছে। খুব কম সময় মনে হয়েছিল উনি ওখানে ছিলেন। পরে উনি জানতে পারেন 3 দিন উনি নিখোঁজ ছিলেন বা গায়েব ছিলেন। এই ছিল ঘটনা যা আমাদের গ্রামের মোটামুটি সবাই জানে। শেফালির বাপ গত 2 বছর আগে মারা গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমি ভালো করে গুছিয়ে লিখতে পারিনি, এই জন্য দুঃখিত। আশা করি ঘটনাটি আপনার পছন্দ হলে আপনি পড়ে শোনাবেন। আর আপনার পড়ার ধরন এবং যেভাবে আপনি উপস্থাপন করেন তা সত্যি অসাধারণ এবং প্রশংসনীয়। ধন্যবাদ। আমার ঠিকানা শুধু আপনার জন্য। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। বলেছিলাম এটা আমাদের শেষ ঘটনা। আমি কিছু কমেন্ট পড়ে আজকের মতো বিদায় নিব। ঘড়িতে সময় এখন রাত 11:18। সুতরাং বুঝতেই পারছেন ওয়ার্কিং ডে। আমরা আর বেশিক্ষণ আটকাবো না। পিরোজপুর থেকে লিখছেন আমাদেরকে আমজিম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জাহিদ ইসলাম সৌদি আরবিয়া থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাকিব আহমেদ টাঙ্গাইল থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি হাসান। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা বাংলাদেশ ভাই, মানে আলাদা করে বলার কিছু নাই। এমডি আসাদুজ্জামান আমাদের সঙ্গে আছেন সিলেট থেকে। আমাদের সঙ্গে আছেন এমডি মিলন। আচ্ছা, এটা তিনি বলছেন যে ভাই এটা আমার প্রথম কমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলামিন নওগাঁ থেকে লিখছেন তিনি। এমডি শাহিন আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন জিহাদ বগুড়া থেকে। আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন এবং আমি দেখতে পাচ্ছি যে ওমান থেকে আমাদের লিখছেন মোজাদুল ইসলাম সহ আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সঙ্গে থাকার জন্য, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদের শুনলেন ঘটনা এবং যারা আগামীতেও জয়েন করবেন। আগামী মঙ্গলবার আমাদের আরও একটা এপিসোড রয়েছে, অবশ্যই সেই এপিসোডটি শুনবেন। এবং আগামী মঙ্গলবারের যে এপিসোডটি, সেই এপিসোডটি আমি আশা করব যে আপনাদের সবার ভালো লাগবে। এবং মঙ্গলবারের এপিসোডটি হচ্ছে জমের মন্ত্র, এবং আপনারা এটা আশা করছি অনেক আনন্দ পাবেন শুনে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টের সেকশনে লিখতে পারেন বা আমাদের ফেসবুকে ইনবক্স করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।